বিয়ের প্রায় 2 মাস হয়ে গেছে। বাসর রাতের পরে আমি আমার স্বামীকে দ্বিতীয়বারের জন্য দেখিনি এবং আমাদের মাঝে কোনো রকম যোগাযোগও নেই। নিজের প্রিয় বান্ধবীর এমন জটিল স্বীকারোক্তি পেয়ে স্তব্ধ হয়ে গেল আশা। তোর শাশুড়ি শ্বশুর এই নিয়ে কিছু বলেনি? কি বলবে? শিমু প্রশ্নের বদলে প্রশ্ন করায় কিছুটা রুষ্ট হলো আশা। মেয়েটা চিরকালই এমন, কখনো কোনো কিছু পরিষ্কার করে বলে না। দেখ শিমু, তোদের মধ্যে কি কিছু হয়েছে? আমি এইসব কিছুই জানি না আশা। লোকটাকে আমি বিয়ের আগে মাত্র একবার দেখতে পেয়েছিলাম। তুই তো জানিস ঘরোয়াভাবে আমাদের বিয়েটা সম্পন্ন হয়। আমরা একে অপরকে যেখানে ভালো করে চিনতাম না সেখানে ঝামেলা কেমন করে হবে বলতো? তুই আঙ্কেল আন্টিকে এই ব্যাপারে কিছু বলিসনি? না, এখনো কিছু বলিনি। বিয়ের পরে ফিরনিতে আমার স্বামী না গেল আমার শাশুড়ি আমাকে নিয়ে যায়। শাশুড়ি বাবাকে জানায় হঠাৎ কাজ পড়ে যাওয়ায় সাফওয়ান বিদেশ গেছে, আসতে কিছুদিন সময় লাগবে। তুই তবুও কেন তাদের সত্যিটা বলছিস না শিমু? আমাদের আর্থিক অবস্থা তো জানা আছে। এখন আমি যদি বাড়িতে ফিরে যাই বাবার কষ্ট হয়ে যাবে। ওর থেকে আমি বেশ আছি, 2 বেলা ভালো খাবার পোশাক সবই তো পাচ্ছি। কার সাথে কথা বলছো বোমা? শাশুড়ির কণ্ঠ শুনে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া পানি দ্রুত মুছে নেয় শিমু। আশাকে রাখছি বলে কল কেটে দিয়ে পিছনে ঘুরে দাঁড়ায়। না আম্মা, তেমন কারো সাথে না। ওহ ভালো, তো শোনো, তোমাকে যেটা বলতে এসেছি সেটা শোনো। আয়ান আজকে দুবাই থেকে ফিরবে, তাই আমি চাচ্ছি আমি আর তুমি মিলে নিজ হাতে কিছু রান্না করব। যেহেতু ও তোমার ছোট দেবর, তুমি পারবে? জি আম্মা। লায়লা ছেলের বউয়ের কথায় প্রসন্ন হয়ে চলে গেলেন। আয়ানকে শিমু কখনো বাস্তবে দেখেনি। 2-1 বার তার ননদ অনিকা আয়ানকে দেখিয়েছে ছবিতে, আর ভিডিও কলে একবার কথা হয়েছে। শ্বশুরের ব্যবসার কাজে দুবাই থাকে আয়ান, তাই সে বিয়েটা হুট করে হয়ে যাওয়ায় সে সেখানে উপস্থিত ছিল না। ব্যাস, আয়ানের ব্যাপারে সে এতটুকুই জানে। শিমু তার কোমর পর্যন্ত চুল হাত খোপা করে মাথায় ওড়না পেঁচিয়ে রান্নাঘরের দিকে ছুটল। যাওয়ার পথে তার দাদি শাশুড়ি রাজিয়া বেগমের সাথে দেখা হলো। মহিলা যদিও শিমুকে খুব একটা পছন্দ করে না, তবুও শ্রদ্ধার খাতিরে শিমু তাকে জিজ্ঞেস করল, দাদি আপনার কি কিছু লাগবে? রাজিয়া বেগম মুখ কালো করে বললেন, আমার কিছু দরকার নেই, তবে দেখো স্বামীকে পটাইতে না পেরে দেবরকে পটিও না। মহিলার কথা শুনে এক মুহূর্তেই অন্তর বিষিয়ে উঠল শিমুর। কতটা নিজ মানসিকতা তার সেটা শিমু বুঝতে পারল। রাজিয়া বেগম বিয়ের পরের দিন থেকে কোনো অজানা কারণে তাকে সবসময় কটু কথা শোনায়। নিজের কষ্টকে নিজের বুকে মাটি চাপা দিয়ে রান্নাঘরের দিকে ছুটল শিমু। শাশুড়ির হাতে হাতে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেল তার। তাই কাজ শেষে ফ্রেশ হতে সে নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে গেল। সে প্রায় 30 মিনিট নিয়ে গোসল সেরে মাগরিবের নামাজ পড়ে কিছু বই পড়ছিল শিমু। ভাবি ভাবি দ্রুত আমার সাথে নিচে চলো, দেখো কে এসেছে। অনিকার কথায় দ্রুত জায়নামাজ ভাঁজ করে অনিকার সাথে নিচে এলো শিমু। যদিও সে জানতো আজকে তার দেবর আসার কথা, কিন্তু দেবরের সাথে নিজের স্বামীকে দেখে ভীষণ অবাক হলো সে। অস্পষ্ট স্বরে বলল, সাফওয়ান। পরিস্থিতি অনেকটা জটিল হয়ে উঠল। চারিদিকে গুমোট পরিস্থিতি বিদ্যমান। সকল নিস্তব্ধতাকে ভেঙে দাদি দৌড়ে চলে গেল তার 2 আদরের নাতিদের কাছে। এমনিতেই মহিলা যদিও ভালো করে হাঁটতে পারে না, কিন্তু তার আদরের নাতিদের দেখলে তার যেন 10 বছর বয়স কমে যায়। সাফু আমার, কই ছিলি? পরের মাইয়ার জন্য তুই কেন বাড়ি ছাড়বি? আবারও রাজিয়ার কথায় শিমুর মন তিক্ত হলো। সাফওয়ানের চলে যাওয়ার পিছনে সে তো দায়ী নয়, তবে প্রতিবার তাকে কেন দায় দেয় এই মহিলা? শিমু শ্বশুর শান্ত দৃষ্টিতে 2 ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোমরা ফ্রেশ হয়ে খেয়ে নাও, আমি কাল সকাল 10টায় তোমাদের সাথে কথা বলবো।
শিমুর শ্বশুর আলতাফ শান্ত মস্তিষ্কের একজন ব্যক্তি, তাই তিনি এই জটিল পরিস্থিতি সামাল দেবার জন্য কিছুটা সময় নিলেন। আলতাফ তার কথা শেষ করে নিজের কক্ষে চলে গেলেন। লায়লা বেগম বুঝতে পারলেন তার স্বামী তার ছেলের প্রতি ভীষণ রাগান্বিত, কিন্তু সাফওয়ান ক্লান্ত থাকায় কিছুই বললেন না। তার ছেলে যত অপরাধ করুক না কেন, শিমুর নিজেকে এখানে বড্ড বেমানান লাগছে। তার তথাকথিত স্বামী তার দিকে এই পর্যন্ত একবারের জন্য তাকায়নি। আয়ান শিমুর অস্বস্তি কিছুটা আন্দাজ করে। ভাবি, আপনি দূরে কেন দাঁড়িয়ে আছেন? ভাইয়ের পাশে এসে দাঁড়ান। যদিও আয়ান শিমুর অস্বস্তি কমানোর জন্যই বলেছিল, কিন্তু শিমুর মাঝে অস্বস্তি কমার বদলে কয়েক গুণ বেড়ে গেল। রাজিয়া বেগম শিমুর দিকে মুখ বাঁকিয়ে বলল, ও যে মেয়ে, স্বামীর কদরই তো বোঝে না, ও কি কইরা স্বামীরে দরদ করব? লায়লা শাশুড়ির প্রতি ক্ষিপ্ত কণ্ঠে বললেন, আপনার নাতি সেই রকম কদর দেবার স্বামী না। অন্যের মেয়ের জন্য নিজের ছেলেরা কথা শোনায় না লায়লা। আপনিও নিজের নাতির দোষ ঢাকতে আসবেন না। আয়ান, তোর ভাইকে নিয়ে ঘরে যা। আয়ান সাফওয়ানকে নিয়ে ঘরে চলে গেল। শিমু দেখল তার পাথরের মতো স্বামীর তার পাশ কাটিয়ে চলে যাওয়া। কথা বলা তো দূর, একবার নিজের বিবাহিত স্ত্রীর দিকে তাকালো না পর্যন্ত। শিমুর চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে গেল। সে তার স্বামীর কক্ষে থাকে না, ইচ্ছে করে থাকে না। যে মানুষটার প্রতি তার কোনো অধিকার নেই, তার ঘরের প্রতি অধিকার দেখিয়ে কী লাভ? শিমু খাবারগুলো টেবিলে গুছিয়ে রেখে নিজের রুমের দিকে চলে গেল। নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো নিজের কমতি খুঁজতে। মাথার খোপা খুলে দিতেই কালো কেশগুলো পুরো পিঠ জুড়ে ছড়িয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে থেকে শিমু নিজেকে প্রশ্ন করল, কী লাভ এই রূপগুণ দিয়ে, যেই রূপে আর গুণে স্বামীকে মুগ্ধ করতে পারলাম না? নিজের কথা সাথে বলতে বলতে শিমু হাঁটু মুড়ে বসে পড়ল মেঝেতে। চোখ দুটোতে অশ্রুকণার ঝর্ণা শুরু হলো। বরফ যেমন পানির ফোঁটা আকারে ভূপৃষ্ঠে পানির ফোঁটা আকারে পতিত হয়ে বৃষ্টিপাতের সৃষ্টি করে, তেমনি শিমুর বুকে যত অভিমান ছিল সব পানির ফোঁটা আকারে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে। সাফওয়ান দীর্ঘ সময় শেষে সাবান নিয়ে ফ্রেশ হয়ে বের হলো। বের হতে বিছানায় বসে থাকা বোনের দিকে নজর পড়ল। অনিকা ভাইয়ের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, ভাইয়া, তুমি আসবে বললে না যে? সারপ্রাইজ দিলাম। নিজের কথা শেষ করে টাওয়াল দিয়ে চুল মুছতে শুরু করলো। অনিকা কিছুক্ষণ গালে হাত দিয়ে আবার ভাইকে উদ্দেশ্য করে বলল, কাকে ভাইয়া? সাফওয়ান এবার বোনের মাথায় জোরে গাঁটটা মারল। অনার্স পড়ুয়া ছাত্রী যা এত গাদি হয় সেটা তোকে না দেখলে বুঝতেই পারতাম না আমি। ভাবিও তো অনার্সে পড়ে। সাফওয়ান ব্রোকসকে জিজ্ঞেস করেন, কোন ভাবি? অনিকা ভীষণ মজা পেল। সে অনুরূপভাবে ভাইয়ের মাথায় গাঁটটা মেরে বলল, অফিসের বস যে এত বোকা হয় সেটা তো তোমাকে না দেখলে জানতেই পারতাম না। তুমি এত বড় গাধা যে নিজের বউ কোন ইয়ারে পড়ে সেটাই জানো না। নিজের বাক্য সমাপ্ত করে অনিকা দ্রুত ভাইয়ের কক্ষ ত্যাগ করল। সাফওয়ান এবার হাতের টাওয়াল নামিয়ে টি টেবিলের ওপর রাখল। মনে মনে কিছু একটা ভেবে মুচকি হাসি দিল একবার। একটা দীর্ঘ রাত কেটে গিয়ে নতুন একটি সকাল হয়। সেই সকাল কারো জন্য সুখ আনন্দ বয়ে আনে, আবার কারো জন্য আনে বিষাদ আর মর্মপীড়া। সকালে উঠে নির্দিষ্ট সময় সালাত আদায় করে নিজের কাজে লেগে পড়েছে শিমু। সঙ্গে বাড়ির কাজের বুয়া রহিমা খালা আর শাশুড়ি লায়লা বেগমও আছেন। লায়লা আর রহিমা গল্পে মশগুল হয়ে আছে। শিমু টুকটাক তাদের কথা শুনছে আর কাজ করছে। হঠাৎ অপ্রত্যাশিতভাবে রান্নাঘরে আগমন হয় রাজিয়া বেগমের। শিমু এ বাড়িতে বউ হয়ে আসার পরে রান্নাঘরে এই মহিলাকে বলতে গেলে আসতেই দেখেনি। কারণ শিমু যতটুকু জানে, রাজিয়া বেগম আগুনের তাপ মোটেও সহ্য করতে পারে না। তার নাকি মাথা ব্যথা করে। শিমুর অবাক হওয়া দেখে রাজিয়া বেগম শিমুর দিকে ঘুরে মুখ বাঁকালেন। এই মেয়েটাকে তার শুরু থেকেই পছন্দ না। কত ইচ্ছে ছিল নাতির জন্য নিজের পছন্দ মতো স্মার্ট একটা মেয়েকে নাতি বউ করে আনবে, কিন্তু এ মেয়ে তার উল্টো, ধার্মিক এবং সাদামাটা প্রকৃতির একটা মেয়ে।
রাজিয়া বেগম শিমুকে ঠেলে সরিয়ে দেখল কি কি রান্না হচ্ছে। মোটামুটি 4-5 পদ তৈরি হয়েছে, তবুও সে প্রসন্ন হলেন না। লায়লা আরো 2-1 পদ করতা, আমার নাতিদের এই কটা পদ দিয়ে কি আর খাওয়া হবে? শিমু যদিও কিছু মুখে বলতে পারল না, মনে মনে সে ভীষণ ক্ষুব্ধ হলো। মুখে বলা খুবই সহজ, কিন্তু রান্না ঠিক করা ততটাই কষ্টকর। মনে হয় না মা, আমার ছেলেরা সকালে এত খাবার খাবে। ছেলের বউয়ের কথায় রাজিয়া বেগম মুখ কালো করে রান্নাঘর থেকে বের হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, নিজের ছেলেটাকে তো হাত করতে পারলেন না, কিন্তু নিজের নাতিকে হাত করে ঠিকই এদের শায়েস্তা করবেন। খাবার টেবিলে সব খাবার গুছিয়ে রাখছিল শিমু আর রহিমা। লায়লা বেগম রুমে গেছেন ফ্রেশ হতে। এর মাঝেই বাড়ির সবাই একে একে খাবার টেবিলে এসে বসতে শুরু করলো। অনিকা চোখ ডলতে ডলতে খাবার টেবিলে এসে বসলো, কিন্তু খাবারের দিকে তাকাতেই তার চোখ থেকে সমস্ত ঘুম উড়ে গেল। ভীষণ খুশি হয়ে খাবারে হাত দিতে যাবে, অমনি অয়ন এসে বোনের হাত চাটি মারল। আয়ানের এহেন কাজে প্রচণ্ড বিরক্ত হলো অনিকা। তুই দেখিস, তোর বউকে আমি কোনো বেলায় শান্তিতে খেতে দিব না। আমার বউ কি তোরটা খাবে নাকি আমারটা? আমি কি তোরটা খাই না বাবারটা? যারটাই খাস, মুটিয়ে যাচ্ছিস দেখছিস না? আমি মুটিয়ে যাচ্ছি, এত বড় কথা বলতে পারলি তুই? এই থামবি তোরা। বাবার কণ্ঠ পেয়ে 2 ভাই বোন একেবারে চুপ হয়ে গেল, কিন্তু একে অপরকে চোখ দিয়ে শাসাতে মোটেও ভুলল না। শিমু এদের 2 ভাই বোনের দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে নিজের বোনেদের কথা চিন্তা করল। শিমুরা 4 বোন। শিমু বড় বোনের বিয়ে হয়েছে 5 বছর আগে। অভাবের সংসার হয় তার বাবা খুব দ্রুত তার বড় বোনকে বিয়ে দিয়ে দেয়, আর তার ছোট 2 জন যমজ বোন আছে, যাদেরকে জন্ম দিতে গিয়ে তার মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। শিমু অনুভব করল ও নিজের বোনদের কথা মনে পড়ছে। এই মেয়ে, দাঁড়িয়ে না থেকে আমাদের খেতে দিবে তো নাকি না খেয়ে বসে থাকতে হবে? রাজিয়া বেগমের কথায় হুঁশে ফিরল শিমু। ইতিমধ্যে শাশুড়ি বাদে টেবিলে সবাই উপস্থিত। শিমু একে একে সবার প্লেটে খাবার বাড়ছিল। নিজের স্বামীর প্লেটে বাড়তে গিয়ে হাত থেমে গেল। অদৃশ্য জড়তা তাকে আঁকড়ে ধরল। সাফওয়ান শিমুর হাতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, কিন্তু মুখে টু শব্দটিও করল না। রাজিয়া বেগম বিরক্ত হলেন ভীষণ। শিমু হাত থেকে খাবারের চামচ কেড়ে নিয়ে নিজেই বেড়ে দিলেন প্রাণপ্রিয় নাতিকে। প্রথমবার রাজিয়ার কাজটা মনে মনে ভালো লাগলো শিমুর। শিমু, তোমায় খাবার সার্ভ করতে হবে না, তুমি আমাদের সঙ্গেই বসো। আব্বু আম্মা আসুক, আমরা একসাথে খেতে বসবো। আলতাফ আর কিছু বললেন না। নিজের খাওয়া শেষ করে 2 ছেলেকে তার কক্ষে যেতে বলে নিজের কক্ষে প্রস্থান করলেন। শিমু নিজের কক্ষে বসেছিল। প্রয়োজন ছাড়া সে খুব একটা নিজের কক্ষের বাইরে যায় না। আসবো ভাবি? শিমু দরজার দিকে তাকিয়ে দেখল অনিকা এসেছে। মেয়েটা খুবই মিষ্টি স্বভাবের, ব্যবহারও খুব সুন্দর। এই যে এ বাড়িতে আসার পর মেয়েটা তাকে যতবার ডাক দেয় ততবার তার মধ্যে ভালো লাগার কাজ করে। মেয়েটা তার 1 বছরের জুনিয়র, কিন্তু ভালোবাসা আর সম্মান এই মেয়েটা থেকে সবচেয়ে বেশি পেয়েছে সে। আসো না, আমার ঘরে আসতে তোমার কোনো অনুমতি নিতে হবে না। তবুও ভাবি, অনুমতি ব্যতীত কারো রুমে আসা ঠিক না। ওকে ওকে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবে। অনিকা শিমুর পাশে গিয়ে বসলো। জানো ভাবি, এই বাড়িতে তুমি আসার আগে আমার কোনো গল্প করার মানুষ ছিল না, কিন্তু তুমি আসার পরে আমি আমার মনের কথাগুলো কোনো সংকোচ ছাড়াই বলতে পারি। তো গল্প বুড়ি, আজকে কি নিয়ে গল্প করবেন আপনি? সাফওয়ান ভাইকে নিয়ে, শুনবে তুমি? শিমুর হাসি মাখা মুখটা এক মুহূর্তেই মলিন হয়ে গেল। এই লোকটা তার মনের কোণে শুধু ঘৃণারই সৃষ্টি করেছে। তার জানা মতে কোনো আদর্শবান পুরুষই বিয়ে করে বউকে একা ফেলে চলে যাবে না। এর ফলে সেই মেয়েটাকে কতটা কষ্ট পোহাতে হয় সেটা শুধু সেই জানে। শিমুর থেকে কোনো উত্তর না পেয়ে
অনিকা বুঝতে পারল সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। যেটা করা তার মোটেও ঠিক হয়নি, তাই সে নিজের কথাকে অন্যদিকে ঘোরালো। সাফওয়ান ড্রয়িং রুমে সোফায় কোলের ওপর ল্যাপটপ নিয়ে বসেছিল। লায়লা নিজের ছেলের পাশে গিয়ে বসলেন। সে সাফওয়ানকে এখন বুঝতে পারে না, চেনা ছেলেটা কেমন অচেনা হয়ে গেছে। সকালে আলতাফ নিজের ছেলেদের সাথে প্রায় 2 ঘন্টা কথা বলেছেন। কি বলেছেন তার কিছুই লায়লা জানে না, তবে এটুকু জানেন তার ছেলেটা একটা মেয়ের প্রতি অন্যায় করছে। মেয়েটাকে নিজে পছন্দ করে নিজের ছেলের বউ করেছিল সে। কত আশা নিয়ে মেয়েটা এসেছিল এ বাড়িতে, কিন্তু কি পাচ্ছে মেয়েটা? মাকে লক্ষ্য করে নিজের কোলে থাকা ল্যাপটপটা বন্ধ করলো সাফওয়ান। মা কি নিয়ে কথা বলবে সাফওয়ান তার কিছুটা আন্দাজ করতে পারল। কোনো কিছু না বলেই মায়ের কোলে টান টান হয়ে শুয়ে পড়ল। ছেলে আচমকা কোলে শুয়ে পড়ায় কিছুটা বিস্মিত হলো লায়লা। কিছু বলতে যাবেন তার মাঝেই সাফওয়ান মায়ের কাছে একটা আবদার করল, মা একটু আমার মাথায় হাত বুলিয়ে দিবে, দাও না। ছেলের আবদার লায়লা বেগম ফেলতে পারলেন না। কিছুক্ষণ পিনপতন নীরবতা চলল মা ছেলের মাঝে। নীরবতা ভেঙে সাফওয়ান বলতে শুরু করলো, মা আমি দুঃখিত, নিজের ভালো মন্দ এখন আমি বুঝতে পারিনি। নিজের তাড়াহুড়ায় নেওয়া ভুল সিদ্ধান্তকে সবসময় সঠিক মনে করেছি। নিজের মায়ের কথা অবজ্ঞা ও স্ত্রীকে অবহেলা করেছি। মা আমি বুঝতে পেরেছি আমার করা চরম অন্যায়। নিজের কথা শেষ করে সাফওয়ান একটা দীর্ঘশ্বাস নিল। মা তুমি বলতে না আয়ানের বিবেক বুদ্ধি কম, কিন্তু জানো মা আয়ান খুবই বুদ্ধিমান একটা ছেলে। ও না বোঝালে আমি আমার চরম বোকামিটা করেই যেতাম। মা আমি তোমাকে কথা দিচ্ছি, এর পরের থেকে আমি আর কোনো বোকামি করব না, প্রমিস। দেরি করে হলেও যে ছেলে সঠিকটা বুঝতে পেরেছে তার জন্য লায়লা বেগম প্রচণ্ড খুশি হলেন। আমারও কিছুটা ভুল আছে, আমারও উচিত হয়নি তোমাকে বিয়ের জন্য ফোর্স করা, কিন্তু আমিও নিরুপায়। নিজের ছেলের ভালোর জন্য আমি স্বার্থপর হয়েছিলাম। বাবা অতীত সবারই থাকে, কারো ভালো কারো আবার খারাপ। আমি চাই তুমি তোমার ওই পুরনো জরাজীর্ণ জীবনকে পিছনে ফেলে বর্তমান জীবনকে সুন্দর করে তুলো। ভাইয়া এটা কিন্তু ঠিক না, তুমি বউয়ের কোলও দখল করবে আবার মায়ের কোলও দখল করবে, আর আমি এগুলো তাকিয়ে তাকিয়ে দেখব। আমার নয় বউয়ের আদরের বয়স হয়নি, কিন্তু মায়ের আদরের তো বয়স আছে, তাই নয় কি? আয়ানের কথা শুনে সাফওয়ান মায়ের কোল থেকে উঠে আয়ানের কান ধরল। তোর এই ঠোঁটকাটা স্বভাব কবে যাবে বলতো? বউ এনে দিলেই চলে যাবে। কি বললি? না মানে আর করব না, সরি। 2 ছেলের কাণ্ড দেখে লায়লা উচ্চস্বরে হেসে দিলেন। কে বলবে এরা বড় হয়ে গেছে? জীবন বড্ড ভয়ঙ্কর, নাটকের চেয়েও নাটকীয়, ভাবনার চেয়ে অভাবনীয়। সময়ের পরিক্রমায় কালো ছায়ায় মোড়া, কিছুটা আশা আর কিছুটা ভ্রম। জীবনের সংজ্ঞা কোনো ব্যক্তি নির্দিষ্টভাবে দিতে পারবে না, কারণ এটি অসমান্তরাল পথের বাঁকের মতো। তাই জীবনের সমীকরণকে সহজ ভাবা অন্যায়। রাতের আকাশ জুড়ে তারারা মিটিমিটি করে জ্বলছে, অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে পুরো পৃথিবী জুড়ে। ছাদে দাঁড়িয়ে থাকা এক তরুণী নিজের ছোট জীবনের জটিল সব সমীকরণ মেলাতে ব্যস্ত, কিন্তু বেলা শেষে সে হতাশ। রাতের শীতল পরিবেশ অনুভব করার জন্য সাফওয়ান আর আয়ান ছাদে এসেছিল। হঠাৎ তাদের দুজনের চোখ পড়ল সাদা ওড়না মাথায় মোড়ানো একজন নারী অবয়বের দিকে। আয়ান কে হতে পারে বুঝতে পেরে নিঃশব্দে ছাদ থেকে প্রস্থান করে। ভাইয়ের উপস্থিত বুদ্ধি দেখে সাফওয়ান মনে মনে খুশি হয়। এবার পূর্ণ দৃষ্টি দেয় সামনে থাকা নারী অবয়বের দিকে। সেই নারী নিজের ভাবনা নিয়ে এতই বেশি বিভোর যে ছাদে সে ব্যতীত যে অন্য কেউ উপস্থিত আছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সাফওয়ান তার অর্ধাঙ্গিনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, অতঃপর মনের সব সংকোচ ভুলে প্রশ্ন করল, এত রাতে ছাদে একা কি করছেন? শিমু প্রথমে পুরুষালী কণ্ঠ পেয়ে কিছুটা ভরকে গেল। মাথা ঘুরিয়ে পিছনে ঘুরতেই
তার নিঃশ্বাসের ক্রমশ বেড়ে গেল। হাত পা জড় বস্তুর ন্যায় স্থির হয়ে গেল। নিজেকে স্বাভাবিক করতে শিমু কয়েকবার চোখের পলক ফেলল। কিছুটা স্বাভাবিক হতে সাফওয়ানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে শিমুর মনে হলো তার বুকের মধ্যে কে যেন ঢাক ঢোল বাজাচ্ছে। সাফওয়ান শিমুর অস্বস্তি কিছুটা বুঝতে পারল, তবুও সে নির্বিকার হয়ে নিজের অর্ধাঙ্গিনীর সামনে এসে দাঁড়ালো। শিমুর নিজেকে কেমন শূন্য শূন্য মনে হচ্ছে সে এখনই ঢলে পড়বে। সে তো এতটা দুর্বল নয়, আর তার অস্বাভাবিক হবার কারণই বা কি? কিন্তু নিজেকে প্রশ্ন করে শিমু কোনো উত্তর পেল না। তবুও প্রাণপণ দিয়ে চেষ্টা করলো নিজেকে স্বাভাবিক রাখার। সাফওয়ান মুখ আরও কিছুটা সামনে নিয়ে আসলো। শিমুর ছোট ছোট চুলগুলো বারবার মুখে এসে পড়ছে। সাফওয়ান সন্তর্পণে শিমুর চুলগুলো কানের পিঠে গুজে দিল। সাফওয়ানের মুখ জুড়ে একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়েছে। এই মাইয়া, তুই এত রাতে ছাদে কেন আইসস? দাদির কর্কশ কণ্ঠ পেয়ে সাফওয়ান শিমুর থেকে দূরে সরে দাঁড়ালো। তার চোখ মুখে কিছুটা বিরক্ত ফুটে উঠেছে দাদিকে দেখে, কিন্তু শিমু ছাড়া পেয়ে এক দৌড়ে নিচে চলে গেল। রাজিয়া বেগম বিরক্ত হলেন, ভাগ্যিস সে সময় মতো এসেছে, না হলে কি হতো কে জানে। সাফু, দেখলা কেমন মাইয়া? সাফওয়ান কিছু না বলে দাদিকে পাশ কাটিয়ে চলে গেল। তার দাদির প্রতি রাগ রাগ লাগছে। শিমু নিজের কক্ষে এসে সঙ্গে সঙ্গে দরজা আটকে দিল। তার কেমন সব অজানা অনুভূতি হচ্ছে, কিন্তু তার তো রেগে যাওয়া উচিত ছিল। নিজের করা কাজে হতভম্ব হয়ে গেছে সে। কতদিন সে চিন্তা করেছে লোকটাকে সামনে পেলে নিজের সকল কষ্ট ঝেড়ে দেবে, কতগুলো কড়া করে কথা শোনাবে। কই, সে তো পারল না। নিজের প্রতি ভীষণ রাগ লাগছে এবার শিমুর। আসবো শিমু? শিমু বিছানা গোছাচ্ছিল। হঠাৎ শাশুড়ির শব্দ পেয়ে সে শাশুড়ির দিকে ঘুরল। এত সকালবেলা শাশুড়িকে নিজের কামরায় দেখে কিছু অবাক হলো। জি আম্মা, আসুন। লায়লা বেগম এসে খাটের পাশে রাখা আরাম কেদারায় বসলেন। শিমু, তুমি তো অনেক দিন হলো বাড়ি থেকে এসেছো, প্রায় 1.5 মাস হলো। আমি চাচ্ছিলাম তুমি কিছুদিনের জন্য তোমার বাবার বাড়ি থেকে ঘুরে এসো। শিমু এখন এমন কথা যদিও শাশুড়ির থেকে আশা করেনি, কিন্তু তার চিত্ত আনন্দিত হলো। কতদিন পর নিজ বাড়িতে যেতে পারবে ভেবে ভিতরে ভিতরে খুশির ঢেউ শুরু হলো, কিন্তু শিমু সেটা প্রকাশ করলো না। আচ্ছা, তুমি বিকেলে তৈরি থেকো, সাফওয়ান তোমাকে নিয়ে যাবে। সাফওয়ানের সাথে যাবে ভাবতেই শিমু সর্বশরীর শিউরে উঠল। কিন্তু শাশুড়িকে সে কিছুই বলল না। সম্মতিসূচক অর্থে নিজের মাথা ঝাঁকালো। লায়লা বেগম নিজের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে খুশি হলেন। শাশুড়ি চলে যেতে শিমু নিজের সাথে হিসেব নিকেশ করতে বসল। অনেক ভেবেচিন্তে পেল সাফওয়ান তো তার সাথে যাবে ঠিকই, কিন্তু সে আবার পুনরায় চলেও আসবে তাকে রেখে। কারণ এত বড় লোকের ছেলে তার মতো গরিবের বাড়িতে গিয়ে থাকতে পারবে না। শহরের সমান পিচঢালা রাস্তা পেরিয়ে গাড়িটা গ্রামের মাটির রাস্তা ধরেছে। সাফওয়ান ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে, আর শিমু গাড়ি জানালা দিয়ে গ্রামের দৃশ্য অবলোকন করছে। দুজনের মাঝে মধ্যে প্রগাঢ় নিস্তব্ধতা। মাঝে মধ্যে সাফওয়ান লুকিং গ্লাসে 2-1 বার পিছনে তাকাচ্ছে, আবার ড্রাইভিং করায় মনোযোগ দিচ্ছে। কিন্তু দুজনের কেউই নীরবতা ভেঙে কোনো কথা বলছে না। এরকম পিনপতন নীরবতা আরও কিছুক্ষণ চলল। অবশেষে সাফওয়ান শিমুকে জিজ্ঞেস করলো, আপনার গ্রামটা কিন্তু অনেক সুন্দর। শিমু শুধু মুখ দিয়ে হুম উচ্চারণ করলো। আচ্ছা, আপনি কি কথা বলতে পারেন না? শিমু এবার সাফওয়ানের দিকে ভ্রু কুঁচকে তাকালো। সাফওয়ান মেকি হাসি দিয়ে বলল, আসলে আপনি তখন থেকে চুপচাপ বসে আছেন, তাই বললাম। শিমু এখনও কোনো উত্তর দিল না। একরাশ বিরক্ত নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখল। সাফওয়ান একটু হতাশ হলো, বুঝতে পারল এই মেয়ে এত সহজে গলবে না। দুজনের মধ্যে আবারও নিস্তব্ধতা নেমে এলো। গাড়ি ছুটল আবার নিজ গন্তব্যে। গাড়ি এসে থামল একেবারে শিমুদের বাড়ির উপর। গাড়ির শব্দ পেয়ে শিমু 2 বোন ফিহা আর রিহা দৌড়ে এলো। অপ্রত্যাশিতভাবে বোনকে দেখতে পেয়ে
তারা একটু অবাক হলো। পরক্ষণেই তাদের হুঁশ আসতেই জোরে চিৎকার দিল, আব্বা গো, দেখো আপা আইছে। ছোট মেয়েদের চিৎকার শুনে মজিদ বাড়ির পেছনের ক্ষেত থেকে দৌড়ে এলেন। তার শরীরে কাদামাটি দিয়ে মাখামাখি। মেয়ে ও মেয়ে জামাইকে দেখে তিনি ভীষণ খুশি হলেন। দ্রুত এগিয়ে গিয়ে মেয়ের জামাইয়ের হাত থেকে জিনিসগুলো নিজের হাতে নিলেন। ফিহা আর রিহা বোনকে গিয়ে জড়িয়ে ধরল। সাফওয়ানকে ঘরে নিয়ে কেদারা পেতে বসতে দিলেন মজিদ। মুহূর্তেই তিনি অস্থির হয়ে গেলেন, কি করবেন না করবেন এই ভেবে। সাফওয়ান শ্বশুরকে এত অস্থির হতে নিষেধ করল। আব্বু, আপনি অস্থির হবেন না, আমি তো এবারেরও ছেলে, তাই নয় কি? মেয়ে জামাইয়ের কথা শুনে মজিদ কিছুটা শান্ত হলেন। ফিহা রেহা দুবনি শিমুর পাশে দাঁড়িয়ে আছে। সাফওয়ান তাদের কাছে ডাকলে তার নিজের কাপড়ের দিকে তাকিয়ে সাফওয়ানের দিকে আর এগোয় না। এই ভয়ে তাদের দুবনের জামা কাপড়ে থাকা ময়লা যদি ওর শরীরে লেগে যায়। সাফওয়ান তাদের জড়তা দেখে মুচকি হাসে। মনে মনে ভাবল, একদম বোনের মতো স্বভাব এদের। নিজেই উঠে এগিয়ে গেল তাদের দিকে। দুহাত এগিয়ে তাদের কাছে নিয়ে এসে আদর করল। নিজের কাছ থেকে দুটো চকলেট বের করে তাদের হাতে দিল। ব্যাস, তাদের সকল ভয় শেষ। বোন জামাইয়ের ওপর খুশি হয়ে দুটি চুমু এঁকে দিল তার গালে। শিমু সাফওয়ানের কাছে মুগ্ধ না হয়ে পারল না। ছেলেটাকে সে হয়তো যতটা খারাপ ভাবে, সে হয়তো ততটা খারাপ না। রাজিয়া বেগম রাগে ক্ষোভে চোখ মুখ লাল করে বসে আছেন। তিনি ভাবতেও পারছেন না তার নাতি ওই মেয়েটার সাথে ওর গ্রামের বাড়িতে আছে। দাদিকে এমন মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে আয়ান দাদির কাছে গিয়ে বসে। আয়ান এতটুকু বুঝতে পারছে দাদি কোনো কারণে ভীষণ রাগান্বিত। আয়ান দাদির পানের বাটা বের করে দাদিকে এক টুকরো পান বানিয়ে দাদির হাতে দিল। ওহো সুন্দরী আমার, নাও পানটা খেয়ে নাও। তোর পান তুই খা, আমি খাবো না। দাদি বুঝো কিন্তু। দাদি আয়ানের হাত থেকে পান কেড়ে নিয়ে চিবুতে শুরু করলেন। পান খাবার স্বভাব তার ততটা নেই, কিন্তু রাগ উঠলে সে পান খায়, রাগ কমানোর জন্য। রাজিয়া বেগম মনে মনে ভাবলেন, এমন করে যদি শিমুকে দাঁতের গোড়ায় সে পিষতে পারতেন তবে তার আত্মা ঠান্ডা হতো। শিমুদের বাড়ি থেকে কিছুটা সামনে এগুলে কালীগঙ্গা নদী। নদী থেকে সূর্যাস্ত এক অপরূপ সৌন্দর্য বহন করে। সাফওয়ান মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ সেই সূর্যাস্ত দেখল। ফিহা আর রিহা দুই বোন দুলাভাইয়ের হাত ধরে তারা উপভোগ করছে। সাফওয়ানের মনে হলো শহর থেকে গ্রাম অনেক সুন্দর। তাদের গ্রামে আসাই হয় না বলতে গেলে। সেই ছোটবেলায় আসতো মায়ের সাথে। আজ এতদিন পর গ্রামের সৌন্দর্য দেখতে পেরে অনেক অনেক ভালো লাগার অনুভূতি হচ্ছে তার। শিমুর চিন্তায় চিন্তায় মুখ কালো হয়ে গেছে। সাফওয়ানের তো চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তো গেল না। এখন তাদের এক ঘরেই থাকতে হবে। লোকটা তো তেমন একটা ভালো নয়। যদি তার কাছে আসতে চায় তবে সে কি করবে? সে কি চেঁচাবে? না, এটা করা যাবে না। নিজের সাথে বোঝাপড়া করে কোনো উত্তর পেল না শিমু, তাই হতাশ হয়ে বসে রইল। ইতিমধ্যেই শ্বশুরের সাথে কথা শেষ করে বউয়ের ঘরে ঢুকল সাফওয়ান। ভিতরে এসে নজর পড়ল এক ভাবুক রমণীর দিকে, যে সর্বদাই নিজের ভাবনায় ডুবে থাকে। ভাগ্যিস মা তাকে এই বাড়িতে আসার বুদ্ধিটা দিল, না হলে বউয়ের এত কাছাকাছি আসা যেত না। সাফওয়ান গলা খাকারি দিল। সাফওয়ানের শব্দ পেয়ে শিমু শটানভাবে দাঁড়িয়ে গেল। সাফওয়ান শিমুর কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। শিমু সেটা খেয়াল করে আরো অস্বস্তিতে পড়ে গেল। মনে মনে সিদ্ধান্ত নিল, কাছে আসতে চাইলে কড়া করে কিছু কথা শুনিয়ে দেবে। আপনি কি কিছু নিয়ে চিন্তিত? শিমু সাথে সাথে কথা নাকচ করে বলল, না না, আমি চিন্তিত নই। আপনি কাছে আসতে চাইলে কি আমি আসতে দিব নাকি? নিজের কথা শেষ করে শিমু ঠোঁটে কামড়ে ধরল। মনে মনে ভাবল, এটা কি বলে ফেলল সে? সাফওয়ানের মুখের হাসিটা আরো চওড়া করে বলল, ও তার মানে আমি কাছে আসব? শিমু ভীষণ অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে রইল। অতিরিক্ত চিন্তায় তার সব গুলিয়ে যাচ্ছে।
তাই সে আর লজ্জায় কোনো কথা বলতে পারল না, চুপ করে দাঁড়িয়ে রইল। সাফওয়ান গিয়ে বিছানায় বসল। পুরো ঘরে একটা খাট, একটা পড়ার টেবিল আর একটা টিনের বাক্স ব্যতীত কিচ্ছু নেই। শিমু এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। আপনি কি ঘুমাবেন না, নাকি না ঘুমিয়ে রাত পার করে দেবার ইচ্ছে আছে? সত্যি বলতে আমার আপনার পাশে শুতে অস্বস্তি বোধ হচ্ছে। শিমুর অকপটে উত্তর। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার অনুমতি ব্যতীত আমি আপনাকে কখনো স্পর্শ করব না। শিমু তবুও পুরোপুরি শান্ত হলো না। সাফওয়ান শিমুর অস্বস্তি বুঝতে পেরে বিছানার দিকে একবার তাকালো। বিছানা একটা কাঁথা আর 2টা বালিশ। সাফওয়ান বিছানার মাঝ বরাবর কাঁথা ভাঁজ করে লম্বা করে বিছিয়ে বিছানা দুভাগ করল। আপনি একপাশে থাকবেন, আমি একপাশে থাকব। আশা করছি আপনার কোনো অস্বস্তি হবে না। অতঃপর সাফওয়ান নিজের পাশে গিয়ে শুয়ে পড়ল। শিমু কিছুক্ষণ তাকিয়ে দেখে সেও নিজের পাশে এক কোণে গিয়ে শুয়ে পড়ল। সাফওয়ান হঠাৎ চোখ খুলে বলে উঠল, আমি অতিক্রম করব না, কিন্তু আপনি চাইলে আসতে পারেন আমার পাশে, আমি কিছু মনে করব না। শিমু মনে মনে সাফওয়ানকে বেয়াদব বলে গালি দিল। তারপর ক্লান্ত থাকায় চোখ বন্ধ করতে গভীর ঘুমে তলিয়ে গেল। সাফওয়ান কিছুক্ষণ ঘুমের অভিনয় করে শুয়েছিল। শিমু ঘুমিয়েছে বুঝতে পেরে সাফওয়ান চোখ মেলল। মেয়েটা তার দিকে পিঠ করে শুয়ে আছে। সাফওয়ান আস্তে করে বিছানা ছেড়ে উঠল। শিমু যে পাশ করে শুয়েছিল উঠে সে পাশে গিয়ে দাঁড়ালো। শিমু গভীর ঘুমে তলিয়ে থাকায় সে বুঝতেও পারল না তার দিকে কেউ গভীরভাবে তাকিয়ে আছে। সাফওয়ান শিমুর ঘুমের সুযোগ নিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। নিজের করা ভুলগুলো চরমভাবে অনুভব করল। আজকে তাদের সম্পর্ক সাধারণ স্বামী স্ত্রীর মতো হতে পারত, কিন্তু সেই তো নিজের রাগ ক্ষোভকে প্রাধান্য দিয়ে চলে গেছিল। কোনো মেয়েই চাইবে না তার স্বামী তাকে বিয়ের পরে একা ফেলে চলে যাক। মেয়েটার সাথে এটুকু সময় থেকে সে যতটুকু বুঝতে পেরেছে, মেয়েটা ভীষণ চাপা স্বভাবের। বুক ফাটবে কিন্তু মুখে ফুটবে না। সাফওয়ানের খুব ইচ্ছে করল নিজের হাত বাড়িয়ে শিমুর গাল স্পর্শ করার, কিন্তু পরক্ষণে নিজের করা ওয়াদার কথা মনে করে হাত সরিয়ে নিল। সব যখন সেই শুরু করেছে, তখন সেই শিমুর ভালোবাসা জয় করে নেবে, এতে যতই তারে কাঠখড় পোড়াতে হোক না কেন। সকালে আজানের আওয়াজ পেয়ে ঘুম ছুটে গেল শিমুর। নিজের দিকে তাকাতে অবাক হলো, তার শরীরে কাঁথা দিয়ে জড়ানো। সাফওয়ান নিজের নির্দিষ্ট জায়গায় ঘুমিয়ে আছে। নিজের স্বামীর দিকে একবার গভীর দৃষ্টিতে তাকালো শিমু। ফর্সা মুখে কালো কালো ছোট ছোট চাপদাড়িতে ভীষণ সুন্দর লাগছে ছেলেটাকে। কিছুক্ষণ সাফওয়ানের মুখের দিকে তাকিয়ে থেকে কি করছিল বুঝতে পেরে নিজেকে গালি দিতে দিতে অজু করতে ঘর থেকে বেরিয়ে গেল। টিনের ফাঁক ফোকর দিয়ে রোদের আলো এসে পড়ছিল সাফওয়ানের ওপর। সেই আলোতে সাফওয়ানের ঘুম ভেঙে গেল। সাফওয়ান আশেপাশে তাকালো একবার, শিমু ঘরে নেই। সাফওয়ান বিছানা থেকে উঠে ঘর থেকে বাইরে বের হলো। তার ছোট 2 শালিকা হাতে বল নিয়ে দৌড়াদৌড়ি করছে। শিমু রান্না করছে রান্নাঘরে, আর ওর শ্বশুর এটা ওটা এগিয়ে দিচ্ছে। সাফওয়ান অনুভব করলো তার শাশুড়ি থাকলে হয়তো তার আদরটা আরো কয়েক গুণ বেড়ে যেত। সাফওয়ান শালিকাদের কাছে গেল। ফিহা আর রিহা সাফওয়ানকে কাছে পেয়ে বায়না করলো তাদের সাথে বল খেলতে। সাফওয়ান তাদের অনুরোধ ফেলতে পারল না। তাদের সাথে খেলতে খেলতে বলটা একটু ঝোপের আড়ালে চলে গেল। ফিহা আর রিহা আনতে যেতে চাইলে সাফওয়ান তাদের রেখে নিজেই বল আনতে গেল। ঝোপড়ার নিচে নিচু হয়ে বল আনতে গিয়ে ভুলবশত ঝোপড়ার কাটা পরনের শার্ট ভেদ করে পিঠে ঢুকে গেল। ব্যথায় মুখ থেকে আহ শব্দ বের হয়ে গেল সাফওয়ানের। তবুও কষ্ট করে বলটা উদ্ধার করে শালিকাদের হাতে ধরিয়ে দিল। রেহা রক্ত দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠল, দুলা ভাই, রক্ত! রেহার চিৎকার শুনে শিমু দৌড়ে এলো। দেখলো সাফওয়ানের পিঠে থেকে শার্ট ভেদ করে রক্ত বেরোচ্ছে। শিমু দ্রুত এগিয়ে গেল সাফওয়ানের দিকে। শার্টটা খুলেন, আমার তেমন ইনজুরি হয় নাই তো। চুপ করুন তো,
আপনি কি কোনোভাবে শার্ট খুলতে লজ্জা পাচ্ছেন নাকি? সাফওয়ান ভাবল, সে কি মেয়ে নাকি লজ্জা পাবে? সাফওয়ান একটানে শার্ট খুলে ফেলল। শিমু দেখল এক জায়গায় কাটা ফুটে গেছে, আরেকটা জায়গায় বেশ অনেকটা আঁচড় লেগেছে। শিমু দ্রুত কাটা টান দিয়ে বের করলো। সাফওয়ান ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। অতঃপর শিমু কাটা জায়গা পরিষ্কার করে মলম লাগিয়ে দিল। আপনি ঝোপঝাড়ের ভিতরে কেন গেছিলেন? দেখতেই তো পাচ্ছেন, ওখানে বেলের কাঁটা আর খেজুরের কাঁটা রাখা। সাফওয়ান চোখ বড় বড় করে তাকালো। বেলের কাঁটা আর খেজুরের কাঁটার ভয়াবহতার কথা শুনেছে সে, আজকে প্রত্যক্ষদর্শী হলো। শিমুর এবার সাফওয়ানের উন্মুক্ত বুকের দিকে নজর গেল। শার্টলেস বুকে বলতে গেলে তেমন একটা লোম নেই, বেশ আকর্ষণীয় লাগছে দেখতে। শিমু অন্যদিকে ঘুরে ঢুক গেল। মনে মনে বলল, লোকটা কি জিম করে নাকি? সাফওয়ান শিমুর চোখ ঘুরিয়ে নেওয়া দেখে মনে মনে হাসল। ভাবল, বউ যদি এত আদর করে মেডিসিন লাগিয়ে দেয় তবে একটু একটু ব্যথাতে কিছুই হয় না। ফিহা আর রিহা অসহায়ের মতো বনজামের দিকে তাকিয়ে আছে, এই ভেবে তাদের কারণে তাদের দুলাভাইকে এত কষ্ট পোহাতে হচ্ছে। মানুষ সামাজিক জীব, মানুষ একাকী জীবনযাপন করতে পারে না, তার জন্যই গড়ে ওঠে পরিবার। পরিবারের মানুষগুলো একে অপরের সাথে গভীর বন্ধনে আবদ্ধ থাকে, কিন্তু সেই বাঁধন ছেদ করে মেয়েদের চলে যেতে হয় শ্বশুর বাড়ি। এক মুহূর্তেই পর হয়ে যায় নিজের পরিবার, আর শুরু হয় অন্য পরিবারের সাথে মানিয়ে চলা। এই জটিল সময়টাতে প্রত্যেকটা মেয়ের সাথে তার স্বামীর ভালোবাসাটা থাকা প্রয়োজনীয়। গাড়িতে চুপ করে মন খারাপ করে বসে আছে শিমু। ভেবেছিল এতদিন পর বাড়িতে এসেছে, কিছুদিন থাকতে পারবে, কিন্তু আফসোস সেটা আর হলো না। সকালে আয়ান ফোন করেছিল, বলল দাদি নাকি বাথরুমে পড়ে গিয়েছে, যার ফলে পায়ে ভীষণ ব্যথা পেয়েছে। সাফওয়ানকে বারবার নাকি দেখতেও চাইছে, তাই এত তাড়াহুড়ো করে চলে আসা। শিমু ইচ্ছে করছিল না বাবার ছোট দুই বোনকে ফেলে আসতে। বাবার একাকী এই বয়সে থাকাটা অনেক কষ্টের, তারপরে তার ছোট দুই বোনও মায়ের আদর থেকে বঞ্চিত। কত বলেছে বাবাকে আরেকটা বিয়ে করো, কিন্তু বাবা মানতে নারাজ। কালকে রাতে সাফওয়ানও কথায় কথায় বলছিল, আব্বু আপনার একজন সঙ্গীর প্রয়োজন, ফিহা রিহারও একজন মায়ের প্রয়োজন। মজিদ একগাল হাসি দিয়ে বলেছিল, বাবা ভালোবাসার মানুষটার জায়গা তার জন্য একান্তই তোলা থাকে। তুমি যদি তাকে গভীরভাবে ভালোবাসো, তার অনুপস্থিতিতেও তোমার কখনো একা মনে হবে না, মনে হবে সে তোমার আশেপাশে আছে। আর ফিহা রিহার কথা বলছো, ওদের জন্য আমি মা আনতেই পারি, কিন্তু সেই মা যে ওদেরকে ভালোবাসবে তার কি গ্যারান্টি আছে? আর আমার কোনো সঙ্গিনীর প্রয়োজন নেই। এক জীবনে যার সঙ্গ পেয়েছি তাকে ভেবে ভেবেই চলে যাবে আমার। সাফওয়ান মুগ্ধ হয়ে শুনে তার শ্বশুরের কথা। ভালোবাসা যে কতটা সুন্দর শুধুমাত্র যে ভালোবাসতে জানে সেই এর প্রকৃত অর্থ বুঝতে পারে। আর স্বামী স্ত্রীর মাঝে যে ভালোবাসা থাকে সেটা হয় পবিত্র, যার মাঝে রয়েছে অন্যরকম প্রশান্তি। শিমুর চিন্তা ভাবনার মাঝে গাড়ি এসে থামল সাফওয়ানদের বাড়ির সামনে। সাফওয়ান নিজ স্ত্রীর দিকে একবার তাকিয়ে গাড়ি থেকে নেমে গেল। শিমুও বেরিয়ে এলো গাড়ি থেকে। দুজনে একসাথে ভিতরে আসলো। কলিং বেল চাপতেই রহিমা খালা এসে দরজা খুলে দিল। সাফওয়ান ভিতরে আসতেই দেখল দাদি সোফার উপর পা টান টান করে বসে আছে, পায়ে ব্যান্ডেজ করা। সাফওয়ান এগিয়ে গিয়ে দাদির পায়ের কাছে বসল। কেমন আছে এখন? দাদি কাঁদো কাঁদো হয়ে উত্তর দিল, এই তো যা দেখছিস। বাথরুমে পড়ে গেলে কি করে? কিভাবে যে পড়ে গেলাম? ও তাহলে তুমি রেস্ট করো, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। শিমু গুটিসুটি মেরে এক কোণে দাঁড়িয়েছিল। মনে মনে ভাবল, মহিলাটা যতই খারাপ হোক, ব্যথা যেহেতু পেয়েছে তার একবার জিজ্ঞেস করা উচিত। শিমু কাছে গিয়ে দাদি বলে ডাক দিল একবার। রাজিয়া বেগম অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন, যেন সবকিছুর জন্য শিমু দেয়। শিমু কিছুটা অপমান বোধ করল, আর কিছু না বলে নিজের ঘরে ফ্রেশ হতে যাবে। অমনি শাশুড়ি কোথা থেকে যেন ছুটে আসলো।
শিমু, ওইদিকে কই যাচ্ছ? জি আম্মা, ফ্রেশ হতে যাচ্ছি। ওইদিকে না, তুমি সাফওয়ানের ঘরে যাও। আমি তোমার সব কিছু ওই ঘরে রেখে এসেছি। কিন্তু আম্মা, আমি আশা রাখছি তুমি আমার উপরে কোনো কথা বলবে না। দাদি মুখ বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল, আদিক্ষেতা। লায়লা বেগম তার কথায় কোনো পাত্তা দিলেন না। শিমু গুটি গুটি পায়ে সিঁড়ি ডিঙ্গিয়ে সাফওয়ানের কক্ষে দরজার সামনে গেল। দরজা খোলাই আছে, তবুও শিমু দরজায় খটখট আওয়াজ করল। সাফওয়ান ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল, ভিতরে আসো। শিমু জানে এটা তাকে উদ্দেশ্য করে বলা হয়নি, তবুও সে ভিতরে গেল। সাফওয়ান বাথরুমে আছে, সেখান থেকেই পানির শব্দ আসছে। শিমু পুরো ঘরে চোখ বুলালো। অতঃপর তার নজর পড়ল ঘরের এক কোণে রাখা লাগেজগুলোর দিকে, যেখানে লায়লা তার পোশাক জিনিসপত্র রেখে গেছে। গুটি গুটি পায়ে সে সেদিকে গেল। লাগেজ খুলে একটা হালকা গোলাপি রঙের থ্রি পিস বের করলো। এর মাঝে দরজা খোলার শব্দ এলো। শিমু দ্রুত পিছনে ঘুরল। সাফওয়ান দাঁড়িয়ে আছে আর তার দিকে হা করে তাকিয়ে আছে। তাকে দেখেই মনে হচ্ছে সে এখানে শিমুকে দেখবে ভাবতেও পারেনি। পরনে একটা জিন্সের প্যান্ট আর কালো রঙের গেঞ্জি, আর কাঁধে টাওয়াল। চুল দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়ছে। শিমু উঠে দাঁড়িয়ে নিজের লাগেজগুলোর দিকে ইশারা করে বলল, আম্মা বলেছে আজ থেকে এই রুমে থাকতে। সাফওয়ান লাগেজগুলোর দিকে তাকালে সে এগুলো কিছু খেয়াল না করেই ওয়াশরুমে চলে গেছিল। মনে মনে মায়ের সিদ্ধান্তে খুশি হলো, কিন্তু শিমুকে কিছু বুঝতে দিল না। চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। শিমু তার যাবার দিকে তাকিয়ে ভাবল, লোকটা কি তার এই ঘরে আসাতে বিরক্ত হয়েছে? সাফওয়ান নিজের রুম থেকে বেরিয়েই মায়ের কাছে চলে গেল। মাকে একটা বিশাল ধন্যবাদ দিতে হবে, মনে মনে আওড়ালো। আসলেই মা গ্রেট। তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে মাকে পিছন থেকে জড়িয়ে ধরল। মা, তুমি বেস্ট। ধন্যবাদ যদি কাউকে দেওয়ার থাকে আমাকে দে ব্রো। সাফওয়ান আয়ানের দিকে ব্রু কুঁচকে তাকালো। আয়ান বেশ আরাম করে বসে আপেল খাবার প্রস্তুতি নিচ্ছে। কেন তোকে দিব? আমাকে দিবি না তো কাকে দিবি? আমি তো বুদ্ধিটা মাকে দিলাম। সাফওয়ান আয়ানের হাত থেকে আপেল নিয়ে কামড় বসিয়ে বলল, ধন্যবাদ। আমি শুধু ধন্যবাদ নিব না, বল কি লাগবে তোর? কানে কানে বলি। আচ্ছা, আমার না বউ লাগবে। সাফওয়ান আয়ানের পিঠে জোরে করে থাপ্পড় বসিয়ে দিল। কথা ঠিক করে বলিস, আমি তোর বড় ভাই। আয়ান পিঠে হাত বুলাতে বুলাতে ভাইয়ের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। যার জন্য এত কিছু করতেছে সেই ভাইও তার দুঃখ বুঝলো না রে। ডিনারে সবাই একসাথে খাবার খেতে বসেছে। শিমু আর লায়লা বেগম খাবার সার্ভ করছে। আলতাফ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, সাফওয়ান, তুমি ঢাকায় ফিরছ কবে? আব্বু, ফিরব 3 তারিখে। ও, তার মানে 2 দিন আছো? জি। আলতাফ এবার আরো গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে তোমার তো সেখানে একা সব কিছু করতে কষ্ট হয়। তুমি বরং বৌমাকে নিয়ে যাও। রাজিয়া বেগম খাবার রেখে আলতাফের দিকে বড় বড় চোখ করে তাকালেন। কি বলছিস তুই আলতাফ? শিমু চলে গেলে বৌমার কষ্ট হবে তো। আলতাফ মায়ের দিকে ব্রু কুঁচকে তাকিয়ে বললেন, মা, লায়লার জন্য রহিমা আর অনিকা আছে, কিন্তু সাফওয়ান সেখানে একা থাকে, তাই শিমু গেলে সাফওয়ানেরই ভালো হবে। লায়লা মনে মনে খুশি হলেন স্বামীর সিদ্ধান্তে। তার ছেলে আর ছেলের বউয়ের মধ্যকার সম্পর্ক ঠিক করার জন্য তাদের একত্র থাকা প্রয়োজন। সবাই খুশি হলো। রাজিয়া বেগম মুখ ভার করে বসে রইলেন। আয়ান অনিকা দাদির দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অনিকা আয়ানের কানে কানে বলল, ভাইয়া, ভালো হয়েছে, কিন্তু বুড়ির বেশ শিক্ষা হয়েছে। আয়ান দাদির দিকে তাকিয়ে বলে উঠল, দাদি, খাচ্ছ না কেন? আয়ানের কথা শুনে দাদি ভাতের লোকমা গালে নিয়ে চিবুতে শুরু করলো। আবারও ছেলের বউয়ের কাছে হেরে গেল। ছেলে নাতি কাউকে তার আর নিজের বশে করা হলো না।
এই সবের মাঝে শিমু চোখ ছলছল করে দাঁড়িয়ে রইল। সবাই তাকে নিয়ে সিদ্ধান্ত নিল, কিন্তু তার কাছ থেকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না। সাফওয়ান খেতে খেতে শিমুর দিকে তাকালো। শিমুর অবস্থা দেখে বুঝতে পারল শিমু তার সাথে যেতে চায় না। শিমু সকল কাজ শেষ করে সাফওয়ানের রুমে নক করল। সাফওয়ানের সাথে তার কথা বলা প্রয়োজন। সাফওয়ান ভিতরে আসতে বলায় সে ভিতরে ঢুকলো, কিন্তু রুমের ভিতরে ঢুকে ভীষণ অবাক হলো। সাফওয়ান নিজের পোশাক আলমারির একপাশে রেখে দিচ্ছে। কৌতূহল নিয়ে শিমু জিজ্ঞেস করলো, আপনি আপনার জিনিসগুলো একপাশে রাখছেন কেন? সাফওয়ান কোনো প্রতিক্রিয়া না করে এবার শিমু লাগেজগুলো ধরতে যাবে। অমনি শিমু দৌড়ে গিয়ে সাফওয়ানের হাত সরিয়ে দেয়। সাফওয়ান ভ্রু কুঁচকে তাকায়। কি হলো, হাত সরালেন কেন? আপনি আমার লাগেজ ধরছেন কেন? সাফওয়ান শিমুর থেকে লাগেজ নিয়ে বলল, পোশাক গুছিয়ে রাখবো। সহজ সাবলীল উত্তর দিয়ে সাফওয়ান লাগেজ নিয়ে যায়। শিমু আবার দৌড়ে গিয়ে আটকায়। আপনাকে রাখতে হবে না। কেন? কারণ আমার পোশাক আমিই রাখবো। আমি রাখলে কি সমস্যা বলুন তো? শিমু ভীষণ বিরক্ত হলো। রাগ দেখিয়ে বলল, আপনি বুঝতে পারছেন না? একটা মেয়ের লাগেজে তার কত প্রয়োজনীয় জিনিস থাকে। সাফওয়ান এবার বুঝতে পারল। তবুও বউকে রাগানোর জন্য বলল, না, আমি কিভাবে বুঝবো? আমি কি মেয়ে নাকি? আপনি বলুন, আমি সব বুঝে নিচ্ছি। শিমু রাগে চোখ মুখ লাল করে লাগেজের ওপর থেকে সাফওয়ানের হাত সরিয়ে দিয়ে বলে, আমার পোশাক আমি গোছাবো। যদি আরেকবার হাত বাড়ান তো হাত পা ভেঙে কাঁধে ঝুলিয়ে দিব। সাফওয়ান এই প্রথম বউকে এত রাগ করতে দেখে আর কথা বলতে দেখে অবাকই হলো। কিন্তু শিমু তার সাথে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বুঝতে পেরে মনে মনে খুশি হলো। অনিকা নিজের পড়ার টেবিলে বসে স্কেচ করছিল দুটো চোখের। দরজা খোলাই ছিল। আয়ান চুপি চুপি পায়ে পিছন থেকে এসে বোনকে বলল, কি করছিস পাকনি? আকস্মিক শব্দ পেয়ে অনিকার হাতের স্কেচ বুকটা নিচে পড়ে যায়। অনিকা দ্রুত স্কেচ বুকটা তুলতে যাবে, অমনি আয়ান বুকটা নিজের হাতে তুলে নেয়। হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখে বলল, কি বলতো, প্রেমপত্র লিখছিস নাকি? তুমি দাও তো খাতাটা। স্কেচ বুকে গিয়ে কেউ প্রেমপত্র লিখতে পারে নাকি? পারে পারে, মানুষ চাইলে সবই পারে। আয়ান খাতাটা খুলতে যাবে, অমনি দ্রুত অনিকা খাতা কেড়ে নিতে যায়, কিন্তু আয়ান খাতা দেয় না। বোনের থেকে লম্বা হয়, বোনকে এক বাহু চিপা আটকে রাখে। অতঃপর খাতার পৃষ্ঠা উল্টাতে থাকে। উল্টাতে উল্টাতে একটা পৃষ্ঠায় গিয়ে চোখ আটকে যায়। একজোড়া চোখ, চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে পারছে না। অনিকা কোনো রকমে আয়ানের কাছ থেকে ছুটে হাত থেকে খাতাটা কেড়ে নেয়। ভাইয়া, তুমি যে এমন করে আমাকে জ্বালাও, দয়া করি তোমার বউ তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিক। তা যাই করুক, একটা বউ হলেই চলবে আমার। শিমু সাফওয়ানের মাঝে আজকে রয়েছে বিশাল কুলবালিশ। সাফওয়ানই রেখেছে, এই ভয়ে যদি কিছু হয়ে যায়। যা মেয়ে, পরে তার হাত পাই ভেঙে দিবে। কেটে গেছে 2 দিন। সাফওয়ান শিমু চলে যাবার সময় হয়ে গেছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও শিমুকে যেতে হচ্ছে। শিমুর যাবতীয় জিনিস গাড়িতে তুলছে ড্রাইভার চাচা। শিমু শাশুড়ির কাছে দাঁড়িয়ে আছে, মুখ ভার করে, যেন চুপ করে চোখের জল গড়িয়ে পড়বে। অনিকাও মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তার ইচ্ছে করছে না ভাবিকে যেতে দিতে, কিন্তু ভাই ভাবির মাঝে যোজন যোজন দূরত্ব কমাতে তাদের একত্রে থাকাটা প্রয়োজন। আয়ান সাফওয়ানের সাথে দুষ্টমিতে ব্যস্ত। অবশেষে সকলকে বিদায় দিয়ে সাফওয়ান আর শিমু গাড়িতে বসলো। দাদি তাদের যাওয়া দেখেও কিছু বলল না, শুধু মুখে অন্ধকার নামিয়ে বসে রইল। শিমুর চোখ এবার বাঁধ ভেঙে গেল। চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে, আরও হাতের সাহায্যে মুছে ফেলছে। সাফওয়ান নিজের রুমাল এগিয়ে দিল। শিমু সাফওয়ানের থেকে রুমালটা নিয়ে চোখ পরিষ্কার করল। মুহূর্তের মাঝেই শিমুর চোখ মুখ লাল হয়ে গেল। প্রায় 3 ঘন্টার রাস্তা,
আধ ঘন্টা মতো কান্না করে শিমু ঘুমিয়ে গেল। সাফওয়ান সন্তর্পণে শিমুর মাথা সাফওয়ানের কাঁধে রাখল। মনে মনে ভাবল, মেয়েটার কত রূপ দেখবে সে, কখনো রুদ্রাণী, কখনো কান্নাবতী, কখনো আবার শান্ত নদীর মতো গভীর। এই মেয়ের প্রেমে পড়ার মতো হাজার কারণ আছে তার কাছে, তাই সে একটা কারণও মিস করবে না। সবগুলো কারণ দেখে তার প্রেম পুকুরে হাবুডুবু খাবে। সাফওয়ানের মনে একটা ইচ্ছে বারবার উকিঝুঁকি দিচ্ছে। মন চাচ্ছে একবার মেয়েটার গালে নিজের ঠোঁট স্পর্শ করাতে, কিন্তু মস্তিষ্ক বলছে না, এটা করলে তার ওয়াদা ভঙ্গ হবে। মন মস্তিষ্কের সাথে লড়াই করে সে মস্তিষ্ককে জিতিয়ে দিল। গভীরভাবে তাকিয়ে রইল নিজ স্ত্রীর দিকে। নেই চোখের প্রণয়। যদি শিমু দেখত তবে সাফওয়ানকে নির্বিঘ্নে আপন করে নিত। লায়লা বেগম রান্নাঘরে রহিমা খালার সাথে রান্না করছিলেন। হঠাৎ কলিং বেলের শব্দ হলো। তিনি দ্রুত গিয়ে দরজা খুলে দিতেই দেখলেন আমান আর তার পরিবার দাঁড়িয়ে আছে। এই সন্ধ্যাবেলায় তাদের আসার কারণ বুঝতে পারলেন না, তবুও ভদ্রতার খাতিরে ভিতরে আসতে বললেন। আমান সম্পর্কে আয়ানের বন্ধু, সে মাঝে মাঝে এ বাড়িতে আসে, কিন্তু বাবা মাকে নিয়ে আসার কারণটা অস্পষ্ট। তাই তিনি তাদের হালকা নাস্তা দিয়ে ওপরে আয়ানকে ডাকতে চলে যান। অনিকার মন খারাপ দেখে আয়ান এটা সেটা বলে বোনকে খুশি করার চেষ্টা করছে। লায়লা অনিকার রুমে আয়ানকে দেখে বললেন, আয়ান, তোর বন্ধু এসেছে। আয়ান বিস্ময় নিয়ে বলল, এই সন্ধ্যাবেলায়? হ্যাঁ, আমান এসেছে পরিবার নিয়ে। আমানের নাম শুনে অনিকার হার্টবিট ফাস্ট হয়ে গেল। অস্পষ্ট স্বরে বলল, আমান পরিবার নিয়ে চলে এসেছে? আয়ানের বন্ধুর হঠাৎ পরিবার নিয়ে আগমনের কারণটা বোধগম্য হলো না। দ্রুত নিচে গিয়ে আমানকে বলল, দোস্ত, তুই এই সন্ধ্যাবেলা কেন আসতে পারি না? আমানের শীতল কণ্ঠে উত্তর দিয়ে আশেপাশে চোখ বুলিয়ে অনিকাকে খুঁজল। না, কোথাও নেই। মেয়েটা তাকে পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দেবার প্ল্যানিং করেছে নাকি? আলতাফ এসে আমানের বাবা সিরাজের পাশে গিয়ে বসলেন। ভাই, এ অসময়ে আপনারা এখানে? কোথাও যাচ্ছিলেন বুঝি? না ভাই, এখানেই এলাম। আলতাফের ব্রু কুঁচকে গেল। ভদ্রতা সুলভ মুখে হাসি ফুটিয়ে বলল, হঠাৎ এই পথে কি মনে করে? এখন রোজই আসতে হবে, সম্পর্ক দৃঢ় করতে এসেছি। আলতাফ বিচক্ষণ মানুষ, সিরাজের কথার মানে খুব দ্রুতই বুঝতে পারলেন। আমানের দিকে একবার গভীরভাবে তাকালেন। আমান বারবার অনিকার রুমের দিকে তাকাচ্ছেন। যা বোঝার তিনি বুঝে গেলেন। বাবা মায়ের একমাত্র ছেলে আমান। আমার ছেলে হিসেবে ভালোই। বর্তমানে সে একজন হার্ট সার্জন, সিরাজও নামকরা ব্যবসায়ী। সব মিলিয়ে তিনি অমত করার সুযোগ পেলেন না। তাই মুখে একগাল হাসি ফুটিয়ে বললেন, লায়লা, মাকে ডাকো আর মিষ্টি নিয়ে আসো। সিরাজও খুব খুশি হলেন। যদিও আমার ডায়াবেটিস আছে, তবে আজকের জন্য মিষ্টি খেলে কিছুই হবে না। আমানের মা কামিনী বেগম স্বামীর দিকে চোখ গরম করে তাকালেন। বউয়ের চোখ গরম দেখে সিরাজ মুখ ছোট করে বললেন, অল্প করেই খাবো। সিরাজের কথা শুনে উপস্থিত সবাই হেসে দিলেন। আয়ান বন্ধুর চোখের দিকে গভীরভাবে তাকায়। মনে মনে আওড়ায়, আমার বোনের সাথে শালা তুই এত কিছু করলি, আমি জানলাম না। আলতাফ সাহেব লায়লাকে বলল, লায়লা, তুমি একটু অনিকাকে নিয়ে আসো তো। অনিকার নাম শুনে আমানের চিত্ত পুলকিত হলো। আয়ান চুপচাপ বসে আমানের কাণ্ড দেখছে। কলেজ জীবনের একটা কথা মনে পড়ে গেল তার। তখন আয়ান আর আমান সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমানকে যে মেয়েই পছন্দ করে না কেন, আয়ান তাকে পটিয়ে নিত। এমনকি শায়লা নামের একটা মেয়েকে আমানের অনেক ভালো লেগেছিল। বন্ধুকে সে এই ব্যাপারে জানালে আয়ান সেই মেয়েটাকে নিজ দায়িত্বে নিজের প্রেমিকা বানিয়ে নেয়। তাই আমান সেদিন আয়ানকে রাগ করে বলেছিল, আমি এমন কাউরে গফ বানাবো দেখিস, তুই লাইন মারা তো দূরে থাক, আমার সাথে তাকে দেখলেই লজ্জা পাবি। আমান সত্যি সেটাই করেছে। তার নিজের বোনেরই প্রেমিক হয়েছে। আয়ানের আকাশ পাতাল চিন্তার মাঝে ড্রয়িং রুমে লায়লা অনিকাকে নিয়ে আসলো।
অনিকা আমানের দিকে চোখ তুলেও তাকাচ্ছে না, কিন্তু আমান চাতক পাখির মতো তাকিয়ে আছে তার প্রণয় কুমারীর দিকে, যাকে এবার সে চিরতরে নিজের করে নেবার জন্য এসেছে। আর তার প্রণয় কুমারী অভিমান দেখিয়ে দূরে যেতে পারবে না। অনিকাকে একদম আমানের মুখোমুখি বসানো হলো। অনিকা ভাবতেই পারছে না ছেলেটা নিজের কথাকে এত তাড়াতাড়ি সত্যি করে দেবে। অতিরিক্ত অস্বস্তি হচ্ছে অনিকার, কারণ আমান এক নজরে তাকিয়ে আছে তার দিকে, আর তার ভাই সরু দৃষ্টিতে তাকিয়ে আছে আমানের দিকে। আমানের বাবা মা অনিকার সাথে কথা বলল। তাদের তেমন কিছু জানার নেই, মেয়েকে তারা আগে থেকেই চিনে। ছেলের জেদের কাছে হার মেনে এই রাত্রিবেলা তারা মেয়ে দেখতে এসেছে। রাজিয়া বেগম চা মুখে দিতে দিতে বললেন, আমার মনে হয় আমান আর অনিকাকে কিছুক্ষণ একা কথা বলতে দেওয়া প্রয়োজন। রাজিয়া বেগমের কথায় সবাই সম্মত হলেন। আমান যেন এই কথারই অপেক্ষায় ছিল। অনিকা উঠতেই সে অনিকার পিছন পিছন হাঁটা শুরু করলো। অনিকার রুমের ভিতরে আসার সাথে আমান দরজা আটকে দিল। অনিকার যেন নিঃশ্বাস আটকে গেল এমন অবস্থা। তবুও কাঁপা কাঁপা গলায় বলল, দরজা কেন আটকাচ্ছ? আমান অনিকার কথায় পাত্তা না দিয়ে অনিকার মুখোমুখি এসে দাঁড়ালো। অনিকার পুরো শরীরে কাঁপুনি ধরে গেল এবার। আমান শান্ত কণ্ঠে বলল, আমার ফোন কেন ধরছিলে না? আমি বলছি না আমার দূরত্ব সহ্য হয় না? অভিমান করো আর যাই করো, ফোন কেন বন্ধ করছো? এমন অবস্থা করে যাব আজকের পর কখনো অভিমান করে দূরে যেতে পারবে না। অনিকা ঘামতে শুরু করলো। ছেলেটার জেদ সম্পর্কে অবগত সে, কিন্তু একদিনের মধ্যে যে বিয়ের প্রস্তাবে না হাজির হবে সেটা কল্পনাতেও আসেনি ওর। অবশ্য আমান একবার বলেছিল, রাগ করে ছেড়ে চলে যেতে চাইলে ডাইরেক্ট বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, আরও সেটাই করেছে। আমান এগিয়ে এসে অনিকার কপালে চুম্বু এঁকে দিল। আমার বউ হবার জন্য প্রস্তুত হও। আমি প্রেমিক হিসেবে ভীষণ সভ্য ভদ্র, কিন্তু আমি জামাই হিসেবে কিন্তু ততটাই অসভ্য অভদ্র হব। নিজের কথা শেষ করে আমান ড্রয়িং রুমে চলে গেল, আর অনিকা সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ সময় গড়ালো, তারপর অনিকা ধীর পায়ে হেঁটে গিয়ে এসে এবার সবার সাথে বসলো। আর একটিবারের জন্য ভুলেও আমানের দিকে তাকালো না। ঘুম ভাঙতেই নিজেকে বিছানায় আবিষ্কার করলো শিমু। কিছু মনে করার চেষ্টা করলো। ভাবলো সে তো গাড়িতে ছিল, বিছানা এলো কিভাবে? মনে পড়ল কাঁদতে কাঁদতে গাড়িতে ঘুমিয়ে যাওয়ার কথা। তাহলে কি সাফওয়ান তাকে নিয়ে এসেছে? কিন্তু কেমন করে নিয়ে এসেছে? কোলে করে নয় তো? ভাবতেই শিমুর কান গরম হয়ে গেল। শেষমেশ ওই লোকটার কোলে উঠেছ? নিজেকে নিজেই কতক্ষণ বকাঝকা করলো। তার ভাবনার মাঝেই সাফওয়ান ওয়াশরুম থেকে বের হলো, চুল মুছতে মুছতে। শিমু সেদিকে তাকিয়ে ব্রু কুঁচকে নিল। মনে মনে ভাবল, এত বড় দামড়া ছেলে একটা মেয়ের সামনে কিভাবে 3/4 প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে থাকতে পারে? এর কি লজ্জা নেই? সাফওয়ান শিমুর দিকে তাকিয়ে অমায়িক হাসি দিল। শিমুর যেন সে হাসিতে গা জ্বলে গেল। সাফওয়ান ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলে চিরুনি চালাতে চালাতে বলল, প্রায় 3 ঘন্টার রাস্তা তো ঘুমিয়ে এলেন, এখনো কি ঘুমানোর প্ল্যানিং আছে নাকি? শিমু সাফওয়ানের কথার উত্তর দেবার প্রয়োজন বোধ করল না। চুপচাপ উঠে নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাফওয়ান শিমুর যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, ঘুম থেকে উঠে জাজ লবঙ্গ জাজ দেখানো শুরু করে দিয়েছে। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।